মুখের বাঁধন আলগা হতে চাতক পাখির মতো পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল সুভা। হাতের নাগালে থাকার পরও পানি নিয়ে পান করতে পারছে না সে। হাত দুটো এতটাই শক্ত করে বাঁধা যে কোনো সময় রক্ত বের হয়ে আসার উপক্রম হয়ে উঠেছে। থেকে থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে সে। ঠিক তখনই বিশাল দিয়ে একজন সুদর্শন পুরুষ ঘরটিতে প্রবেশ করে। চোখে কালো সানগ্লাসটি খুলে ফু দিয়ে আবারও পরে ফেলে সে। পরে সুভার সামনে দাঁড়ায়। লোকটার সামনে আসা মাত্রই কলিজার পানি শুকিয়ে যায় সুভার। তো পরি, কি খবর বলেন তো আপনার? সুভা ভয়ে নিজের মাথা নিচু করে রাখে আর থরথর করে কাঁপতে থাকে। চোখে চোখ দিয়ে কথা বলার মতো সাহসটুকু নেই তার তামিম সরকারের সামনে। সুভার ভয় পাওয়া মুখখানা দেখে তানভীরের ঠোঁটের কোণে রহস্যজনক হাসি ফুটে ওঠে। পানি খাবেন? সুভা মাথা নেড়ে হ্যাঁ বাচক সম্মতি জানায়। তামিম সামনে থাকা পানির গ্লাসটা নিয়ে সুভার সামনে ধরে আর মুখ থেকে কাপড় খুলতে যায়, কিন্তু কাপড় না খুলে গ্লাসের পানিগুলো সুভার মাথায় ঢেলে দেয়। পানি তো দূরে থাক পরি, আজকে থেকে তোর কি কি অবস্থা করব তুই নিজেও জানিস না। ভয়ে আটকে ওঠে সুভা। পালানোর প্রায় সব পথই বন্ধ তার। চোখ দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে যদি কেউ এসে সাহায্য করে তাকে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজকে কেউ আসলো না সুভাকে বাঁচাতে। তামিম সুভাকে বাধা অবস্থায় কাঁধে তুলে নেয় আর খুব জোরে জোরে পা বাড়ায় সামনের দিকে। আজকে থেকে তোর প্রতিটি রাতেই হবে অমাবস্যা রাতের মতো অন্ধকার, প্রতিটি দিন হবে মরুভূমির মতো খাখা। নিজেই নিজেকে শেষ করতে চাইবি তুই, কিন্তু পারবি না, আমি পারতে দিব না। তিলে তিলে শেষ হবি তুই। তামিমের কথাগুলো শুনে আরো দ্বিগুণ ভয় বেড়ে যায় সুভার। তামিম সুভাকে নিয়ে সোজা গাড়িতে ছুড়ে মারে আর গন্তব্যস্থানে পাড়ি জমায়। না, এত সহজে সুভাকে ছাড়বে না সে। সারা শহর খুঁজে বের করে সে সুভাকে। সুভা প্রাণপণে চেষ্টা করে পালানোর, কিন্তু তামিমের পাওয়ারের কাছে সে হার মানতে বাধ্য। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছা মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেট টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার। ওর জীবনের সব থেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্টহাসিতে ফেটে পড়ে গোডাউনের চারপাশটা। ওর লাশগুলো কুত্তা দিয়ে খাওয়া, আর হাড়গুলো বুড়িগঙ্গার নদীতে ফেলে দেয়। তামিমের নির্দেশ মতো গার্ডরা 2 টুকরো করা লাশটিকে নিয়ে যায় মাটির ভেতরে রঙ্গমঞ্চ খানায়, যেখানে হিসাবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অবধি কোনো হদিস পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য যেখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হদিস পাওয়া দুষ্প্রাপ্য। তামিম সরকার তানভীর সরকারের বড় ছেলে। আর শ্রীনগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয়। এটা একটা ভয়, একটা নামের ক্ষমতা। প্লেন কালো পাঞ্জাবি, মুখে তীক্ষ্ণ দাড়ি, চোখে কালো চশমা। কেউ জানে না চশমার আড়ালে কি চলছে তার চোখ জোড়াতে, কিন্তু সবাই জানে চোখের দিকে তাকানো মানে নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া। তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে আর বাম কানে হেডফোন। কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে, কিন্তু যাদের নাম একবার সেই হেডফোনে লিস্টেড হয় তারা আর কখনোই আলোর মুখই দেখে না। শান্ত কিন্তু খুব ধারালো স্বরে কথা বলে তামিম, কিন্তু ওর নীরবতাও গুলি চালানোর মতো তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়া চারটিখানিক কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা, সেখানে এমপি কেন চাইলে যে কোনো পরিষদে যোগ দেওয়া যায়। তবে শুধু পলিটিক্স না, সব অন্ধকার চোরাগলি, সব রহস্য, সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতেই ফাঁকা হয়ে যায়, কারণ সবাই জানে তামিম সরকার রেগে গেলে আইনও থমকে দাঁড়ায়। তামিমের কাছে ভয়ের থেকে বড় কোনো আইন নেই। তার বেপরোয়া জীবনী, মদের নেশা, খুন খারাপি, সবই যেন নিত্যদিনের ডাল খাতের মতো। তানভীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো কেউ নেই। যেখানে বাবা থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কি বলার থাকে। দিনের বেলা যুব সাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার, আর রাতের বেলায় রক্তের নেশায় মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুজন মানুষ। আর শ্রীনগরে নির্বাচনের হাওয়া বইছে, শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে তানভীর সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া। অবশ্য এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায়, তাহলে সংসদে 350টি আসন থেকে বেশি সংখ্যক আসনে জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানভীর সরকারই নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানভীর সরকারের দল। আর ঠিক এই সময় এক উঠতি জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো 2 টুকরো করা। কিন্তু খুন না করেও কেউ জানতে পারলো না ঠিক কী হয়েছিল সালমানের সাথে। খবর চারিদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে, কিন্তু যারা জানে তারা জানে ওটা আত্মহত্যা নয়, গুলি ঢুকেছে ঠিক মাথার পেছন থেকে, আর নিজের হাতে গুলি চালানো সম্ভব নয়। ঘটনাস্থলে প্রথমে উপস্থিত হন পুলিশ অফিসার রিদওয়ান রেজা। তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয়, কিন্তু তদন্তে নামতে না নামতে উপর থেকে চাপ আসে, ফাইলটা বন্ধ করো, এটা আত্মহত্যা বলে ডিক্লেয়ার হবে। সেখানে ধামাচাপা পড়ে যায় কেসটি। এইটা প্রথমবার নয়
যখন এইভাবে কেস ধামাচাপা পড়ল। তামিমের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে তামিম এভাবেই আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। প্রতি রাতে তামিম সরকার ও তার দলে বলের লোকেরা মদের নেশায় মেতে ওঠে ক্লাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। শত্রু আমাকে বিশ্বাস করেছিল, তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব। খুব হই উল্লাসে মেতে ওঠে তামিম আর তার দলের ছেলেরা। ভোট মানেই রক্ত, আর সেই রক্তের গন্ধে আমি মাতোয়ারা। পরের দিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আশিনগরের প্রতিটা স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তামিম সরকার। আজও তার ব্যতিক্রম নয়। বরাবরের মতোই সাথে তার পঞ্চপাণ্ডব মাহির, পেটমোটা রফিক, কালামানিক, টাকলা মফিজ আর বোমা সাকিব। আর সাথে খোলা জিভ ভর্তি ছেলে নিয়ে গেছে আশিনগরের একটা কলেজের কালচারাল প্রোগ্রামে। যুব সাধারণের আইডল হিসেবে প্রায় চিফ গেস্ট হয়ে থাকেন তামিম সরকার। ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সব গাড়িগুলোকে। ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর। নরম আলোয় ঝলমল করছে এক অপূর্ব রূপী রমণী। থেকে থেকে টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে সে। মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলোকে উড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্তি নিয়ে ট্রেন যাওয়ার অপেক্ষা করছে সেই রমণী, আর তাকে চোখের নজরে বন্দি করছে তামিম। তামিম এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে, যেন নজরই সরছে না। এভাবে মাহির ৩-৪ বার ডাকে তামিমকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী না রমণীর দিকে, আর ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলে, তার চোখে দেখেছি আমার সর্বনাশা। ক্যাটা আপনার সর্বনাশ করছে ভাই, আমার কন খালি হাত ভাঙ্গে ভিতর হান্দাই দিব। বোমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে, আর সে এক পলক তাকায় সাকিবের দিকে। সাথে সাথে ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায়, আর সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় তামিমের নজর থেকে। শালার ভাই আর কথা বলা জায়গা পেল না, একটুর জন্য চলে গেল। ক্যারা চলে গেল ভাই? তোর মরা বাপ। তামিম তার খোলা জিভ থেকে চারিপাশে ভালো মতো তাকাতে থাকে, যদি সেই রহস্যময়ী নারী দেখা পাওয়া যায়, কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্তি নিয়ে বিদ্যালয়ে পৌঁছায় তামিম। তামিম যাওয়া মাত্র তাকে ফুল দিয়ে বরণ করা হয় আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর তামিম সবার সামনে আসনে বসেন। প্রথমে একটু ভাষণ আর তারপরে নাচের প্রোগ্রাম শুরু হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু একটু কথোপকথন হয়, কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের। সানগ্লাসটা খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলীয় নৃত্য পরিবেশন করা এক রমণীর দিকে। সকালের দেখা পরম সুন্দরীকে যে এই সময়ে সে এখানে দেখতে পারবে তা কল্পনাও করতে পারেনি তামিম। যতক্ষণ যাবৎ নাচ চলেছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। নাচ শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। তামিম স্টেজে ওঠা মাত্রই হাততালিতে ফেটে পড়ে চারিপাশ। তামিম তার ভাষণ শুরু করে, কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালে সেই রহস্যময় রমণীর দিকে। তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায়, আর মাইক নিয়ে সুভাকে উদ্দেশ্য করে বলে, সেই গ্রিন শাড়ি পরা লম্বা চুলওয়ালা মাঝে শাড়িতে বসে থাকা মেয়েটি স্টেজে আসো। তামিমের কথা শুনে সবাই হাঁ মেলে সুভার দিকে তাকায়, আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যে একটু করে ভয় কাজ করে, করারই কথা। তামিমকে ভয় পায় না এমন মানুষ আরশিনগরে খুঁজে পাওয়া মুশকিল। চারিপাশে সকলে কানাঘাটা শুরু করে দেয় রীতিমতো। সুভার বান্ধবীরাও বলতে থাকে যে সে কি এমন করেছে যে তামিম সরকার একা তাকে স্টেজে ডাকছে। সুভা ভয়ে যেতে চায় না, জড়সড় হয়ে বসে থাকে চেয়ারে। তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে সুভার দিকে আসতে থাকে। তামিমকে আসতে দেখে সুভা ভয়ে কান্না শুরু করে দেয়। সকলের মধ্যে থমথমে নীরবতা চলতে থাকে। তামিম এসে সোজা সুভার পাশে দাঁড়ায়। তামিমকে দাঁড়াতে দেখে সুভা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায়। সুভা দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায়। হঠাৎ সুভার হাত ধরাতে ভয়ে আত্মা শুকিয়ে যায় সুভার। তামিম ভিড়ের মধ্যে দিয়ে সুভার হাত ধরে নিয়ে যায় আর তার পাশে দাঁড় করিয়ে মাইক হাতে নেয়, আর সুভার দিকে ইশারা করে বলে, শি ইজ মাই লেডি। তামিমের কথা শুনে সুভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায়। তামিমও সুভার দিকে তাকায়। আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার ভিতরে আতঙ্ক বাসা বাঁধে। যার ভয়ে আশিনগরের কেউ কথা বলতে পারে না, তার নজরে সুভার মতো 19 বছর বয়সী একটা কিশোরী মেয়ে কিভাবে পড়ল। তামিম সকলকে থ্রেড দিয়ে সানগ্লাসটা খুলে তাতে ফু দিয়ে আবার পরে নেয়, আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে। আর সুভা জড়বস্তুর মতো ওখানে দাঁড়িয়ে থাকে। তামিম যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায়, পিছনে ঘুরে সুভার দিকে তাকায়। এই পরি, আই লাভ ইউ। তামিমের ছেলেরা সবাই যে যার মতো সিটি বাজাতে থাকে আর তামিমের সাথে উল্লাস করতে যেতে থাকে, আর সুভা স্টেজেই দাঁড়িয়ে থাকে। তামিম নিজের খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে সুভাকে। যতক্ষণ না বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি, ততক্ষণ সে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সুভার দিকে। সুভা স্টেজে দাঁড়িয়ে আছে, পুরো শরীরটা থরথর করে কাঁপছে। চারিপাশে হাজারো চাহনি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভেতরে ভেতরে আতঙ্কের ঢেউ উঠছে
এমন কেউ যার নাম শুনলেই পুরো শহর কাঁপে, যার আইন সে নিজে তৈরি করে, সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল। ভয় আর আতঙ্কে সুভা এক চুল পরিমাণও নড়ে না সেখান থেকে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষকদের তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন। সহপাঠী এবং শিক্ষকেরা কেউ কিছু বলতে সাহস করে না, শুধু চোখে চোখে সব প্রশ্ন করে। সুভা নির্বাক, কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে। সেদিন রাতে আরশিনগরের তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়াবাড়ি, খানিকটা রাজা বাদশার আমলের মতো। স্যাঁতস্যাঁতে দেয়াল, শ্যাওলা ধরা খোলা ছাদ আর গাছে ভরপুর, একদম মনোমুগ্ধকর একটা জায়গা। তামিম সুন্দর মতো নিজের ফোনে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং। তামিম একবার পেছনের দিকে ফিরে তাকায় নিজের পঞ্চ পাণ্ডবের দিকে। তামিম তাকানোর সাথে তারা পাঁচজনই দৌড়ে চলে আসে আর চারিপাশে ভাগ হয়ে দাঁড়ায়। কালকেই মেয়েটার সব ডিটেলস আমার চাই। নাম, বয়স, পরিবার, কোথায় থাকে, কি করে, সব সব মানে সব। পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে, কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশের চাঁদ হলেও এনে দিতে হয়। তামিম হালকা হেসে আবারও স্ক্রিনের দিকে তাকায়, চোখে সেই ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া। এই কোন মরণ খেলার ইঙ্গিত পাচ্ছিস রে? মাহির সতর্ক হয়ে প্রশ্ন করে। দিলের খেলা, মহব্বতের খেলা। তামিম তার কালো চশমা খুলে ফু দিয়ে আবারও পড়ে ফেলে। এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ। কালামানিক একটু ভাব নিয়ে বলে, ভাই, আপনার জন্য তো কেউ ফাঁদ করে শান্তি পাবে না। দিন শেষে দেখবেন নিজেই সেই ফাঁদে পড়ে আছে। কালামানিকের কথা শুনে বোমা সাকিব ওর মাথায় একটা গাঁট্টি মারে। তুইও কালা, তোর চিন্তাও কালা। ভাই প্রেমের কথা কইছে। সবাই খুব উচ্চস্বরে হেসে ওঠে আর তামিম আবারও সেই স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ করে বলে, ওয়েলকাম টু মাই লাইফ পরি। শিকদার বাড়ি। আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেনি সুভা। অবশ্য অন্যান্য দিনও যে বলে এমনটা নয়। সুভা খুবই চাপা স্বভাবের একটা মেয়ে, শান্ত, বচনভঙ্গি সুন্দর, সবার কথা শুনে আর খুব মিষ্টি স্বভাবের। মইনুল হোসেন এবং ফাতেমা বেগমের বড় মেয়ে সুভা। সুভার বাবা একজন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হওয়ায় তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই সুভার, কিন্তু বাবা বলতে অন্তপ্রাণ মেয়েটি, তাই বাবার মতোই ব্যাংকার হতে চায় সে। কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্যভেদ করে ঢুকে পড়েছে অন্য এক চিন্তা। সুভা রাতভর বিছানায় ছটফট করে, বারবার তামিম সরকারের সেই মৃদু অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে। শি ইজ মাই লেডি। ওর আশেপাশে কোনো ছেলেকে দেখছি, সে যেন নিজ দায়িত্বে তার কাফনা কাপড় কিনে রাখে। এই কথাগুলো সুভার মনকে তছনছ করে দেয়। সে সারা রাত খুব ভয়ে কাটায় আর অনেক উল্টোপাল্টা চিন্তা করতে থাকে। সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা তার জীবনের শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা। পরের দিন সকালে প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 8:45-এ কলেজে যাওয়ার জন্য রেডি হয় সুভা। আর তাকে নিতে এসেছে তার 3 বান্ধবী কলি, কাকলি আর মান্তাসা। কলি আর কাকলি জমজ হওয়ার পরও তাদের মুখমণ্ডলে বেশ ভিন্নতা রয়েছে, যার ফলে তাদের মধ্যে প্রায় কে বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ুযুদ্ধ চলে। সুভা এবং তার বান্ধবীরা কলেজে যাবার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে, কিন্তু কোনো রিক্সায় পায় না তারা। এরই মধ্যে তাদের সবার সামনে একটা কালো রঙের BMW উপস্থিত হয়। দুটো অপরিচিত লোক বেরিয়ে আসে। একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে, ভাবি, আপনার জন্য গাড়ি পাঠিয়েছে তামিম ভাই। সুভার মুখ শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে, ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে, যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে। ভাবি সাহেব, উঠেন না কেলা। হঠাৎই অপরিচিত দুজন লোক সুভাকে ভাবি আর আরেকজনকে ভাবি সাহেব ডাকায় বেশ বিব্রত হয়ে পড়ে সুভা। কিন্তু সুভা সঠিক বুঝে না দ্বিতীয় জন তাকে কি ডাকলো, ভাবি সাহেব নাকি ভাবি সাহেব। সুভা খুবই বিনয়ের সাথে বলে, দেখুন, আমি যেতে পারবো না, আপনারা প্লিজ চলে যান। কালামানিক আবারও বলে ওঠে, ভাবি, আপনি যদি না আসেন, ভাই কিন্তু কাম ফালায় আইব আপনারা নিতে। চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে সুভার, কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ে থাকতে তার পিছনে লাগলো। সুভা কোনোদিন কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে তামিম সরকার নামের। সুভার কোনো কিছু চিন্তা না করে তার 3 বান্ধবীকে নিয়ে সোজা জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে সরকার বাড়ি। আর শ্রীনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়িটি সরকার ভিলা, যাকে সবাই সরকার বাড়ি নামেই বেশি চিনে। সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর, বিশাল লন, কাছের জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা। এই বাড়ির প্রতিটা ইটে কাঠে মার্বেলে মিশে আছে ক্ষমতার ঘ্রাণ। তানভীর সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকেরাও ঢুকতে সাহস পায় না। সরকার ভিলার বৈঠকখানায় চলছিল তানভীর সরকার ও তামিমের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা। আমি চাই না আপনি এই রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন বাবাজান। বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরে। তামিম ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে, আমার ফোন নাম্বারটা দেখলে যেখানে তাদের প্যান্টে ভিজে যায় সেখানে নজর। আব্বাজান, আমি এমপি তামিম সরকারের পরে আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে। আমার পিছনে লাগা সোজা না। তানভীর সরকার হালকা হেসে বলেন, আপনি শুধু আমার ছেলে না, আমার অমূল্য সম্পদ। তামিম আর তানভীর সরকারের কথার মাঝে ছোট করে তামিমের ফোনে একটা টেক্সট আসে, যেটা দেখার পরপরই তামিমের মুখের নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার ভিলা থেকে।
তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে। অবশ্যই রাগের কারণ তার শখের নারী। বোমা সাকিব আর কালামানিকি বাড়িতে এসে তামিমকে টেক্সট পাঠায় সুভার গাড়িতে করে কলেজে না যাওয়ার জন্য। তানভীর সরকারের সাথে আলোচনা করতে থাকায় টেক্সট দেখতে তামিমের একটু দেরি হলো। টেক্সট দেখার 5-6 মিনিট পর তামিম খুব রেগে বাইরে আসতে থাকে। তামিম বের হতেই তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। অবশ্য তামিম যখনই রেগে বের হয় তখনই কারো কারো রক্তে নিজের হাত পরিষ্কার করে। তামিম জিপের কাছে আসতেই তার পঞ্চপাণ্ডবও যে যার মতো জায়গায় বসে পড়ে। ভাই কারু রাইতে হইব, নাম কোন খালি। বোমা সাকিব সবসময় উত্তেজিত থাকে মানুষ উড়ানোর ক্ষেত্রে। তার নিজ হাতে বানানো বোমা দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে। তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠে বলে, গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যা। সিটি কলেজ। রোদ ঝলমলে দুপুরে কলেজ চত্বর কাঁপিয়ে কালো জিপ এসে থামে। আশিনগরের বাতাস যেন থেমে গেল তামিম সরকারকে নামতে দেখে। চারিদিক করা নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহরক্ষীরা। কেউ কিছু বোঝা রাখে সে উঠে যায় দ্বিতীয় তলার ক্লাসরুমে, দ্বাদশ শ্রেণীর বি সেকশনে। তখন সুভার ক্লাস চলছিল। সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল। কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল, কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছু তোয়াক্কা না করে কলেজে আসে আর মুখ বুজে ক্লাস করতে থাকে। সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘুষা করে, কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি সুভা। ক্লাসে যখন সবাই খুব মনোযোগী ঠিক তখনই তামিম আর তার পঞ্চপাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয়। তামিমকে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দাঁড়িয়ে পড়ে আর ক্লাসে পিনপতন সাইলেন্ট নীরবতা বিরাজ করে। সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে। তামিম সোজা সুভার বেঞ্চের সামনে দাঁড়ায়, সুভার দিকে তাকিয়ে থাকে। তামিম দাঁড়ানো মাত্রই সুভার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায় আর সুভা মাথা নিচু করে তখনও বসে থাকে। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে। যার সামনে আশিনগরের কেউ ভয়ে কথা বলতে পারে না সে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে। তামিম খুব কড়াভাবে বলে, গাড়ি পাঠিয়েছিলাম। সুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। তামিম খুব জোরে ঝাড়ি দিয়ে উঠে সুভাকে। তো আসিসনি কেন? তামিমের ধমকে কেঁপে ওঠে সুভা। তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে। তামিম একটু ঝুঁকে সুভার মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে। আমি কিন্তু ভালো লোক না, যা বলবো চুপচাপ শুনবে। সুভা মাথা নেড়ে সম্মতি জানায়। সব ছাত্রছাত্রী স্তব্ধ। শিক্ষক নির্বাক। বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তামিম। প্রিন্সিপাল অফিস। প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচার গণ এবং বেশ কিছু শিক্ষক মণ্ডলী মুখ গম্ভীর করে বসে থাকে। পিয়নকে দিকে সুভাকে ডেকে পাঠানো হয়। সুভা এসে সবাইকে সালাম দেয়। কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ করেই থাকলো। কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে শুভ। তুমি আর কলেজে এসো না। চোখ দিয়ে অঝরে পানি পড়ে সুভার। আমার অপরাধ কি জানতে পারি স্যার? দেখো শুভ, তোমার কোনো অপরাধ নেই জানি, কিন্তু পরিস্থিতি তো বোঝে না। ধরতে গেলে আরশিনগরে আমাদের কলেজ খুবই বিখ্যাত। বিতর্ক হোক এটা কখনোই কাম্য নয়। আশা করি তুমি বুঝেছো। সুভা নিঃশব্দে বেরিয়ে যায়। কি বা বলবে সে? তার বলার মতো কোনো ভাষা নেই। রাত 9টা। শিকদার বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি সুভা। খুব ভয় আর আতঙ্কে থাকে সে। যদি তার বাবা জানতে পারে যে তার কি অবস্থা করবে সেটা ভালো মতোই জানে সুভা। সুভা চুপচাপ বসে থাকে। মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে। সবগুলো কেটে দেয় সে, কারণ সে জানে এগুলো কার কল। সুভা ফোন অফ করে চুপচাপ পড়াতে মনোযোগ দেয়। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। 2 থেকে 3 বার বাজার পরেও যখন কেউ দরজা খুলে না সুভা নিজে নিচে নেমে আসে। হয়তো মা কোনো কাজে ব্যস্ততায় শুনতে পায়নি। সুভা দরজা খুলতে দেখে একটা খাম রাখা। খামের ভেতরে একটা ছোট সাদা কাফনের কাপড় আর একটা ছোট নোট। আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর। সুভা থরথর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে। সাথে সাথে কল আসে তামিমের। সুভা কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। কে? ফোনের ওপাশ থেকে খুব গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে। আমি স্যার আর কেউ কল দেয় তোকে? সুভা তামিমের গলা শুনে শুকনো ঢোক গিলে। কিরে কথা বল। সুভা আধা ভাঙা গলায় জবাব দেয় না। যদি সঠিক সময় কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না। সুভা শুধু জি আচ্ছা বলে। কালকে লাল ড্রেস পরবি, নাহলে যেই ড্রেস পরবি সেটাই তোর রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় সুভা আর তামিম ফোন কেটে দেয়। কিন্তু লাল ড্রেস পরে সুভা যাবেটা কোথায়? তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল। সুভার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয়। নিজের অজান্তে কিভাবে যে বয়সে 9 বছরের একটা ছোট মেয়ের জন্য পাগলামি শুরু করলো তামিম, সেটা সে নিজেও বুঝতে পারেনি। তামিমের চিন্তার মাঝে তার দরজায় নক করে। কালামানিক ভয়ে ভয়ে এসে জানায় তার খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে। তামিমও নিচে নেমে আসে। তামিমকে নিচে আসতে দেখে বাকি 4 জন একটু ভয়ে ভয়ে থাকে আর একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে থাকে। কিভাবে বলবে? কি বলবি জলদি বল। ভাই আসলে আমার হগলে একটু আগে জানবার পারছি খবরটা। কিসের খবর? ভাই
মেয়েদের মতো হেলি না করে বল। ভাই, ভাবি সাপরে কলেজ থেকে বের করে দিছে প্রিন্সিপাল। সুভাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্রই তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। সাকিব, ভাই, যেই কলেজ আমার শখে নারকে বের করে দিয়েছে সেই কলেজ যেন আর না টিকে। আমি এখনই বোমা মারতাছি। ভাই, সাকিব তাড়াতাড়ি করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। মানিক, জি ভাই। প্রিন্সিপালরা যারা ছিল তাদের নিয়ে আয়, রঙ্গমঞ্চখানে নিয়ে আয়। ওকে ভাই। কালামানিকও বেরিয়ে পড়ে সুভার শিক্ষকদের আনতে। আর তামিম চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। এত বড় কলিজা কার সে দেখবে আজকে। তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে। কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে, মানে তাকে অসম্মান করেছে। আর এই আশিনগরে যে তার নাম রঙ্গমঞ্চখানায় লেখা হয়ে গেছে তা নিশ্চিত শতভাগ। পঞ্চম পাণ্ডবরা যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে, কারণ তারা জানে আজ যদি এক চুলও ভুলো হয় তাহলে তামিম তাদেরও শেষ করে দিবে। ঠিক তখনই ফোন আসে কালামানিকের। ভাই, লোকজন রেডি। প্রিন্সিপাল, সেকেন্ড মাস্টার আর 3 জন টিচার, সবাই গাড়িতে। তামিমের মুখে সে চিরচেনা হাসি। আজকে ওদের শেখাতে হবে সরকার কারে কয়। রঙ্গমঞ্চখানা, টিচারদের এক এক করে নামানো হয়। সবার চোখে কালো কাপড়, হাত বাঁধা। তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের উপর পা তুলে বসে। এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয়। প্রিন্সিপাল, যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে, তার সাথে আরো কয়েকজন সহযোগী। কে রে, কে তোকে ক্ষমতা দিয়েছে আমার শখের নারকে বের করে দেওয়ার? প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলল। স্যার, মাফ করবেন, আমরা জানতাম না ও আপনার পছন্দের। তামিম মৃদু হাসে। আমার শখের নারীকে না চেনার অপরাধ পুরো 28 নগর দেখবে এবার। তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তাতেও মন গলেনি তামিমের। তারপর ইশারা করে সাকিবকে। শিক্ষা দে এদের। সাকিব আগুনের মতো চোখে তাকায়। শুধু শিক্ষা না, শরীরে লিখা দেবো, সরকারের আদেশ অমান্য করা মানে মৃত্যু। পরের দিন সকাল। খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস সুভার। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময়। না চারিপাশে আওয়াজ কানে আসছে, আর না কোনো কোলাহল। কেমন যেন নিঃসঙ্গ লাগছে সবকিছু। সকালে চারিপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত, কিন্তু এমন তো হয় না সচরাচর। সুভা একটুর জন্য বারান্দায় যায়, যে দেখে পুরো রাস্তা ফাঁকা। হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। সুভা ফ্রেশ হয়ে নিচে আসে। মা রান্নাঘরে, সুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে। একটাই খবর, আশিনগরের নামকরা কলেজে আগুন, 3 জন শিক্ষক গুরুতর আহত, প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শোনা মাত্রই সুভার পা ঠান্ডা হয়ে যায়। ভয়ে তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই সুভার বাবা তাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখেছিস মা, তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অন্য কলেজে ভর্তি করিয়ে দেব। সুভা তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায়, কিন্তু তার মনে চলছিল অন্য ভয়। সে জানে এসব কার কাজ। সুভা যেন দাঁড়িয়ে থাকা শক্তিটুকু হারিয়ে ফেলে, তাই সে নিজের রুমে যেতে থাকে। সুভা, নাস্তা করে যা মা। জি আচ্ছা মা। সুভা তার পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে। খাবার যেন তার গলা দিয়ে নামছেই না। সুভা কোনো রকম খেয়ে রুমে চলে আসে। রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মোবাইলটা হাতে নিয়ে একটা ছোট্ট মেসেজ আছে তাতে। বিকেল 5টায় দেখা হচ্ছে পরি। মেসেজটা পাওয়া মাত্র সুভার কলিজার পানি শুকিয়ে যায়। সে এই কোন বিপদে পড়ল। সুভা এবার আয়নায় নিজেকে দেখে। ভয়, অভিমান, অসহায়ত্ব সব মিশে যাচ্ছে। নিজেকে জিজ্ঞাসা করে, কিভাবে বাঁচবো আমি তামিম সরকারের হাত থেকে? সরকার ভিলা। তানভীর সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত। উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে। ভোট কিভাবে আসবে জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছি, মনে হয় না এতটা সহজ হবে। ঠিক তখনই উপর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে। না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই। তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতমত খায়, কারণ এই একজনই আছে যাকে 8 থেকে 80 সকলে জমের মতো ভয় পায়। তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায়। নির্বাচন হোক বা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানই হবে। আর যদি না হয় নিজের কবর কোথায় করতে হবে সেই জায়গাটা ঠিক করে নিও। তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢোক গিলে। স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, আমরা আছি তো। এই বিষয় নিয়ে চিন্তা তামিম করে না। আর শ্রীনগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে এখন তামিম সরকারের প্রেমের হাওয়াটাও খুব জোরেই বইছে। কিন্তু সকলের আফসোসের বিষয় হলো তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়ল কে? এতটা হতবাগা কে আছে আর শ্রীনগরে? সরকার বাড়ি। নেতাদের সাথে তানভীর সরকারের কথোপকথনের মাঝে তামিম সরকার নিচে নেমে আসে, আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটতে থাকে। আপনারা বসুন। তানভীর সরকারের কথা মতো সবাই বসে, কিন্তু মনে ভয় রয়ে গেছে। তামিম আসবে আর কিছু করবে না, এটা ভাবা মূর্খতা। আব্বাজান, চোখটা 2 মিনিটের জন্য বন্ধ করুন।
তামিমের কথা মতো তানভীর সরকার চোখ বন্ধ করে নেয়, কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খুলে আর বড় বড় চোখ মেলে তাকায় সামনের চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে। তামিমের পুরো শরীর তাজা রক্তে ভরা। পরক্ষণে তানভীর সরকারের কানে গোড়ানো আওয়াজ আসে। নিচের দিকে তাকায় আর শুকনো ঢোক গিলে। খালেদা রশিদ নিজের কাটা গলা নিয়ে এখনো নিচে চাতক পাখির মতো গংড়াচ্ছে। একটু যদি বাঁচতে পারে সে। তামিম তার হাতে থাকা সিগারেট শেষ করে এক কোপে খালেদ রশিদের মাথা আলাদা করে দেয়। বাকি নেতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তামিম তাদের সামনে এসে দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্র কয়েকজনের প্যান্ট ভিজে যায় ভয়ে। আমার আব্বাজান হইতেছে আমার জান। যেই মাথা দিয়ে আমার আব্বাজান রে মারার পরিকল্পনা করছিল, সেই মাথা আলাদা হওয়া দরকার ছিল। নেতারা তামিমের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি 7 জন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঢোক গিলে। আমার আব্বার দিকে যেই চোখ তুলে তাকাবো, তার চোখ খুলে আমি মার্বেল খেলবো। তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়েন। আর তানভীর সরকার এক বালতি দুধ তামিমের শরীরে ঢেলে দেয়। এটা প্রথমবার নয় যে এমন করছে তানভীর সরকার। তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা বহায় ততবার তানভীর সরকার তাকে দুধ দিয়ে গোসল করে। এরপর তামিম সোজা চলে যায় তার রুমে আর তানভীর সরকার অন্দরমহলে। আয়ুব, জি কর্তা। লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর। আমার তামিম নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আজ্ঞে কর্তা। বিকেলবেলা তানভীর সরকার আর অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। সকালে তামিমের করা কাণ্ডে এখনো সবার চোখে মুখে ভয় লেগে আছে। ঠিক তখনই তামিমের রুমের দরজা লক খোলার শব্দ হয়। খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম। তামিম বরাবরই একই রকমের স্টাইল ফলো করে, হয় পাঞ্জাবি না হয় আট শার্ট, কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট। যেন প্রতিটি সেলাইয়ে গাঁথা আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাত পকেটে, চোখে কঠোরতা আর মুখে দুর্নিবার দাপট। হাতে মোটা স্বর্ণের ব্রেসলেট আর চোখে চিরচেনা সেই কালো সানগ্লাস। তামিমকে নামতে দেখে চারিপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায়, যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেলার শব্দে। তামিম নামতে নামতে বলে, ক্ষমতা মানে চেয়ারে বসে থাকে না, ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিজে থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটা বলতে তামিম চলে যায় আর নেতারা ওভাবে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা সকাল দুপুর খুব ভয় কাটে সুভার। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে, কারণ সুভা সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কিভাবে বা তামিম সরকারের মুখোমুখি হবে এটা ভেবে সুভার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আর শ্রীনগরে বড় হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ছিল। যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায়, তার সাথে কিভাবে সে দেখা করবে আর কিভাবে বা তার মুখোমুখি হবে। সুভার চিন্তার মাঝে গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে। সে সাথে সাথে ব্যালকনিতে যেয়ে দাঁড়ায়। নিচে তাকানো মাত্র তার ভয় আরো বেড়ে যায়। তামিমের 2 জন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু সুভা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না। সুভার চিন্তার মাঝে তার মা তাকে ডাকতে আসে উপরে। মাকে উপরে আসতে দেখে সুভার ভয় আরো বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল তার মা? সুভা। জি মা। তোর বান্ধবী কাকলি এসেছে তোকে নিতে। তোদের কোচিং এ যে বিকালে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো? মায়ের কথা শুনে বেশ হতভম্ব হয়ে যায় সুভা। তার জানা মতে এমন কিছুই তো আজকে নেই। তাহলে কি রে, যাবি তো নাকি? জি আম্মু। সুভা তার মায়ের সাথে নিচে নেমে আসে। সুভা আসার সাথে সাথে কাকলি তার হাত ধরে নিয়ে যায়। আন্টি, আসি তাহলে আমরা? আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। কাকলি সুভাকে নিয়ে বাইরে বের হয়। সুভা, তামিম স্যার তোকে যেতে বলেছে, তুই চা, আমি আসছি। কাকলির কথা শুনে সুভার ভয় আরো বেড়ে যায়। তার মানে এসব তামিমের কারসাজি। সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাহেব, এত লেট কেলা? ভাই অনেকক্ষণ ধইরা অপেক্ষা করতেছে কইলাম। সুভা কোনো কথা বলে না। এদিক ওদিক ভালো মতো দেখে গাড়িতে উঠে পড়ে আর মনে মনে অনেক দোয়া পড়তে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। গাড়ি তার গতি যতদূর বাড়াচ্ছিল সুভার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আশিনগরের জঙ্গলের পোড়াবাড়ির সামনে থামে। সুভার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে গাড়ির দরজা খুলে দেয়। সুভা ভয়ে ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়েছে। সুভাকে একজন পথ দেখে তার সাথে যাওয়ার জন্য বলে। সুভা সেই লোককে অনুসরণ করে সামনে এগোতে থাকে। তামিম পিছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে। ভাই, ভাবি সাহেব আইছে। তামিম হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে আর সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম পিছনে ফিরে তাকায় সুভার দিকে। লাল সিম্পল মিরর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরি লাগছিল সুভাকে। সুভাকে দেখা মাত্র তামিমের মুখের নকশা পরিবর্তন।
হয়ে ফিল্মের রোমান্টিক হিরোদের মতো হয়ে যায়। সে ধীরে ধীরে সুভার কাছে আসতে থাকে। তামিমের প্রতিটা কদমে যেন সুভার হৃদস্পন্দন বেড়ে যায়। সে ভয়ে ঘামতে থাকে, শুকনো ঢোক গিলতে থাকে। তামিম সুভার খুব কাছে এসে দাঁড়ায়। সুভা ভয়ে নিজের জামা খামচে ধরে। সুভা তামিমের থেকে বেশ খাটো হওয়ায় তামিম একটু ঝুঁকে সুভার ডান গালে চুমু খায়। তামিমের এমন কাণ্ডে সুভার চোখ বড় বড় হয়ে যায়। আসতে অসুবিধা হয়নি তো? সুভা মাথা নেড়ে হ্যাঁ বুঝায়। দেখো, আমি মানুষ ভালো না, যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা, না হলে আমার হাতেই তোমার জানাজা উঠবো। তামিমের কথা শুনে সুভার ভয় আরো বেড়ে যায়। সে শুধু তামিমের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। নিজে থেকে মুখ ফুটে একটা কথাও বলে না। এখন বাড়ি যাও। এই মাহির, তোর ভাবিকে বাড়িতে দিয়ে আয়। মাহির এসে খুব সম্মানের সাথে সুভাকে সাথে নিয়ে যায়। সুভা যতক্ষণ না যায় তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবারও পড়ে ফেলে। আর সিগারেট টানতে টানতে রঙ্গমঞ্চ খানার দিকে যায়। সারা রাস্তা সুভা নিজের গালে হাত দিয়ে রাখে। তামিম যে হঠাৎ তাকে চুমু খাবে এটা সে কল্পনাও করতে পারেনি। সুভা বাড়ি ফেরার সাথে সাথে তার মা তাকে জিজ্ঞাসা করে পরীক্ষা কেমন হলো আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো। সুভা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসার দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে খুব জোরে জোরে সুভা কান্না করতে থাকে। বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল। সে যদি তামিমের কথা না শুনে তাহলে তার মৃত্যু নিশ্চিত, এটা তো সুভা বুঝেই গিয়েছিল। অবশ্য তামিমের ভয়াবহতার কথা সুভাইয়ের আগেও শুনেছে। যাকে সবাই ভয় পায় সেই পড়ল সুভার গলায়। সুভা নিজের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে। সুভা কান্নার মাঝে তার ফোনে ভিডিও কল আসে তামিমের। তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে সুভার কান্না আরো বেড়ে যায়। এভাবে 2বার কল ধরে না সুভা। ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে। আমাকে খারাপ হতে বাধ্য করো না, ইউ কান্ট হ্যান্ডেল মি। তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথে সুভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। তামিম কিছু না বলে কিছুক্ষণ সুভার দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয়। আর সুভাও স্বস্তি নিঃশ্বাস ফেলে। কিন্তু পরক্ষণে আবার তার ফোনে টেক্সট আসে, সি ইউ টুনাইট। মানে তামিম আসবে রাতে তার সাথে দেখা করতে। সুভা কি করবে কিছুই বুঝতে পারে না। একদিকে তামিমের ভয়, আরেকদিকে তার পরিবারের। কোথায় যাবে সে? সরকার বাড়ি। ইলেকশনের প্রচারণা শেষে তানভীর সরকার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবেমাত্র খেতে বসেছিল সরকার বাড়ির বিশাল ডাইনিংয়ে। আর তাদের খাবার পরিবেশন করছে সরকার বাড়ির কর্ত্রী আয়েশা সরকার। নরম স্বভাবের আয়েশা সরকার ছেলে বলতে অজ্ঞান। ছেলে সম্পর্কে কেউ বিন্দু পরিমাণ কটু কথা বললেও তার চোখের বিষ হয়ে যায় সে। ইলেকশনের প্রায় প্রতি রাতেই আয়েশা সরকার নিজ হাতে রান্না করে নেতাদের খাওয়ান। এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে বলা যায়। গিন্নি, আপনার ছেলে কি ফিরেছে? আয়েশা সরকার মুচকি হেসে বলেন, কর্তা, আপনার ছেলে কি কখনো আপনার আগে ফিরেছে? তানভীর সরকার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন। তামিম যে কখন ফিরবে এটা একমাত্র তামিমই জানেন। শত চেষ্টা করে তামিমকে ঘরে আটকে রাখতে পারেনি তারা। খাওয়া দাওয়ার মাঝে তামিমের জিপ আসার শব্দ ভেসে আসে। তানভীর সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকেন। ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন বলে, কিন্তু তামিমকে দেখে তার চিন্তার অবনতি ঘটে। সরকার বাড়ির মূল ফটক হতে তামিম আসছে। এক হাতে একটি মানুষের কাটা মাথা, আরেক হাতে তার চিরচেনা সেই গোল্ডেন চা পাতি যা রক্তে রঞ্জিত। তার চোখে কালো চশমা যাতে একটু রক্তের ছিটে ফোটা লেগে আছে। তা নিয়ে তামিম সরকার বাড়িতে প্রবেশ করে। তামিমের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র নেতারা খাবার থুয়ে দাঁড়িয়ে যান। যে যার মুখোমুখি হয়ে তাকায়। ভয়ে ঘাম ছুটে যায় তাদের। তামিম সেই কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে। আম্মা যান, আপনি অন্দরমহলে যান, এখানে থাকলে রাতে ঘুমাতে পারবেন না। আয়েশা বেগম ছেলের কথা মতো ভিতরে চলে যান, কিন্তু তার ছলছল নয়ন বলছে অন্য কথা। তামিম তার আব্বাজানের পায়ের নিচে বসে আর কাটা মাথাটা রেখে দেয়। দিয়েই নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকান। আপনারা ব্যালট পেপারে ভোট জিতেন আর আমি জিতি পাওয়ারে। রাজনীতির নামে আমি চলি না, রাজনীতি আমার নামে চলে। আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবেন তার দশা এমনই হবে। তানভীর সরকার তামিমের মুখ বরাবর হাঁটু পেরে বসেন আর মাথায় হাত দিয়ে বলেন, কিছু খেয়েছেন বাবাজান? না আব্বা, খাই নাই এখনো। ফ্রেশ হয়ে আসেন, আমি অপেক্ষা করছি। জি ঠিক আছে। তামিম কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখে নিজের কক্ষে চলে যায় আর লম্বা একটা সাবান নেয়। তামিম যাওয়া মাত্র কর্মচারী দিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করিয়ে নেন তানভীর সরকার আর ছেলের জন্য অপেক্ষা করেন। তামিম বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একটা সাদা পায়জামা পাঞ্জাবি পরে নিচে আসেন। তামিম আসা মাত্রই ভয়ে নেতারা দাঁড়িয়ে যায়। কলিজায় ভয় থাকা ভালো, কিন্তু ভয়টা যেন তামিম সরকারের নামই হয়। তামিম চেয়ার টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্য করে কথাটি বলেন। তামিম বসা মাত্রই তানভীর সরকার তার গ্লাসে পানি ঢেলে দেন, নিজের হাত দিয়ে ছেলেকে খাওয়াতে থাকে আর বাকি নেতাদেরও খেতে বলেন। বাবাজান, রাতে বাসায় থাকবেন তো? তামিম পানি খেতে খেতে বলে, না আব্বাজান, আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব।
তারে না দেখলে আমার রাতে ঘুম আসে না। তানভীর বেশ আগ্রহ নিয়ে সেই বিষয়ে মানুষের কথা শুনতে চায়। তা বাবাজান, সেই বিশেষ মানুষের কথা কি কিছু জানতে পারি? আব্বাজান, আগে আমি শিওর হইনি সে কতটুকু আমার বিশেষ মানুষ, তারপর বাড়িতে তুলে আনবো নে। তামিম তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায়। তানভীর সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ। নিজে ছেলে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখ মুছে দেন। সুভা ভয়ার আতঙ্কে ঘুমাতে পারে না, ল্যাম্প লাইট জ্বালিয়ে পড়তে থাকে। কলেজ নেই তো কি হয়েছে, বই তো আছে, আর যাই হোক পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। সুভা খুব মনোযোগ সহকারে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় সুভার। সামনে চোখ যেতেই কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায় সুভার। তামিম তার সামনে চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। তাকে দেখা মাত্রই সুভার হৃদস্পন্দন বেড়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আসে। কিন্তু তামিম কখন আসলো আর কখন থেকেই বা বসে আছে? সুভার বাবা মা কেন কিছু বললো না? সব মিলিয়ে সুভা খুব ভয় পায়। তামিম চুপচাপ সুভার সামনে বসে থাকে। কি পড়েছো? সুভা ধীরে ধীরে বলে, অ্যাকাউন্টিং। তামিম সুভার বই নিয়ে বন্ধ করে সাইডে রাখে আর সুভার চেয়ার টেনে নিজের চেয়ারের কাছে নেয়। বইয়ের হিসেবের পাশাপাশি আমার মনের হিসাবটাও রেখো। সুভা তামিমের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে। তামিম হঠাৎ ঠান্ডা গলায় বলে, তুমি জানো আমি কাকে ভয় পাই? সুভার চোখে মুখে আতঙ্ক জমে যায়। যাকে সবাই ভয় পায় সেই আবার কাকে ভয় পায়? নিজের রাগকে। আমি রেগে গেলে ভিতরে জানোয়ারটা থামে না। তামিম নিজের মুখে সুভার কানের কাছে নিয়ে আস্তে করে বলে, তোমাকে ভালোবাসি বলে এখনো মেরে ফেলেনি, কিন্তু তুমি যদি কখনো পালাতে চাও এই ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হবে। তামিমের কথা শুনে সুভার চোখে পানি চলে আসে। সুভার চোখে পানি দেখে তামিম তার নিজের হাতে মুছে দেয় আর সুভার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আমাকে নিজের শত্রু বানাবে তো মরবে। গ্রহণ করো আমাকে। তোমাকে আজকের রাতটা সময় দিলাম, কালকে বিকেল 5টায় আমি তোমার উত্তরের অপেক্ষা করব। সুভা শুধু মাথা নিচু করে তামিমের কথা শুনে। ভয়ে তার ভিতর থেকে কোনো কথা বের হয় না। তামিম উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায়, যে ঘুরে আবারও আসে সুভার কাছে। এসে একটু ঝুঁকে সুভার মুখ বরাবর। তোমাকে একটা চুমু দেই? জি। তামিম সুভার গালে চুমু দেয়। উত্তরটা যেন হ্যাঁ হয় সুন্দরী, আর না হলে পরশুদিন বুড়িগঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। তামিম চলে যায় সুভার রুম থেকে আর সুভা পাথরের মূর্তির মতন ওখানে দাঁড়িয়ে থাকে। সে তামিমকে মন থেকে মানতে পারছে না, আবার না মেনেও যেতে পারছে না। খুব ভয় আর দোটানায় পড়ে যায় সুভা। সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারে না সে। তামিম সুভাদের বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়ি চলে যায় আর নিজের রুমে যেয়ে সেদিনে সুভার নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয়। তামিম খুব মনোযোগ সহকারে সুভার নাচের ভিডিও দেখতে থাকে। পরে আমার মতো নির্দয় মানুষকে বশ করেছো তুমি। তোমার আর নিস্তার নেই আমার হাত থেকে। তামিমকে আটকানো অনেক মুশকিল হয়ে যাচ্ছে তামিমের বাপ। তানভীর সরকার আয়েশা বেগমের কথার কোনো উত্তর দেন না, চুপচাপ বসে থেকে শুধু তার কথাগুলো শুনছিলেন। আমি বলি কি, তামিমের একটা বিয়ে দাও। এইবার তানভীর সরকার একটু নড়ে চড়ে বসে। গিন্নি, আপনার ছেলের মাঝে আমি নিজের যুবক বয়সের ছোঁয়া দেখতে পাই। আপনাকে যেভাবে বাড়ি থেকে তুলে এনে বিবাহ করেছিলাম, দেখবেন আপনার ছেলেও একদিন সেই এই কাজটাই করবে। আয়েশা বেগম একটু অন্যমনস্ক হয়ে বলেন, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ नीति तो थोड़ा थोड़ा। কিছু বললেন গিন্নি? না কর্তা, কিছু বলি নাই, বলে লাভ নাই। তানভীর সরকার আয়েশা বেগমের হাত ধরে বলে, যে আয়েশার জন্য আমার মতো লোক সাধারণ মানুষে পরিণত হয়েছে, তার কথার দাম নেই বলছেন গিন্নি? আমি চাই না আমার তামিম আপনার যুবক বয়সের রূপ ধারণ করুক কর্তা, আপনি তারে বুঝান। আয়েশা বেগমের মনের অবস্থা বুঝতে পারে তানভীর সরকার একজন মায়ের থেকে বেশি তার সন্তানকে নিয়ে কেউ চিন্তা করে না। তানভীর সরকার উঠে দাঁড়ায় তামিমের ঘরে যাওয়ার জন্য। না, এভাবে সে তামিমকে দ্বিতীয় তানভীর সরকারে পরিণত করতে পারবে না। তানভীর সরকার এক কাপ কফি নিয়ে তামিমের ঘরে যায় আর পাসওয়ার্ড দিয়ে লক খুলে ভিতরে ঢুকে পড়েন। তামিম তখনও এক দৃষ্টিতে স্ক্রিনে সুভার সেদিনের নাচের ভিডিও দেখছিল। কে এলো কে গেল কোনো হেলদোল নেই তার। তানভীর সরকার কফিটা টি টেবিলে রেখে তামিমের পাশে বসেন আর তার মাথায় হাত দেন। হঠাৎ মাথায় হাত পড়াতে তামিমের ধ্যান ভাঙে। সে টিভি অফ করে তানভীর সরকারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তানভীর সরকারও বেশ কিছুক্ষণ ছেলের মাথায় হাত বোলাতে থাকেন। বাবাজান, একটা কথা বলি আপনাকে। তামিম তার বাবার কোলে মুখ গুজে বলেন, আমাকে কিছু বলার জন্য আপনার কি পারমিশন দরকার আছে আব্বাজান? তানভীর সরকার মুচকি হেসে ছেলের কপালে চুমু খায়। আপনি জানেন আমি এই দুনিয়াতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? জি আব্বাজান, আমার আম্মাকে। আপনাকেও। তামিম চোখ খুলে তার আব্বাজানের দিকে তাকায়। বাবাজান, আপনি ছাড়া কেউ নেই আমাদের। আমার কলিজার ধন। আমার কিছু হয়ে গেলে আমি আর আপনার আম্মা পাগল হয়ে যাব। তামিম উঠে তার আব্বাজানের সামনে বসে আর তানভীর সরকারের হাত ধরে বলে, আব্বাজান ধরেন, আপনার চোখ দুটো অন্ধ হয়ে গেল, আপনি কি কিছু দেখতে পাবেন?
আপনার কি বাঁচতে মন চাইবে? তানভীর তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকেন তার দিকে। আব্বাজান, আপনি হলেন আমার সেই চোখ ছাড়া মানুষ কেমনি বাঁচে বলেন? আপনাকে যারা মারার পরিকল্পনা করবে তাদের মরাটা ফরজ হয়ে যায় আব্বাজান। বাবারে, কার মরা কখনো ফরজ সেটা মহান আল্লাহ ঠিক করবে। আমরা সাধারণ মানুষ, সৃষ্টির সেরা জীব, কিন্তু মাঝে মাঝে আমাদের দ্বারাই অন্য জীবের ক্ষতি হয়। সেই জন্যই আপনার ক্ষতি করা সব লোককে আমি উপরে পাঠিয়ে দিই আব্বা। তানভীর সরকার বুঝতে পারে তার ছেলে তার মতোই হয়ে গেছে। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। হয়তো সেই জন্যই তার পাপের ফলস্বরূপ তামিম এখন দ্বিতীয় তানভীর সরকারে পরিণত হয়েছে। তানভীর সরকার ছেলেকে আর কিছু বলে না। এখন তামিমকে কিছু বলা নেহায়াতি বোকামি ছাড়া আর কিছু নয়। তামিমও আবার তার বাবার কোলে শুয়ে পড়ে। তা বাবা, আপনি এত মনোযোগ দিয়ে কি দেখছিলেন? আমার সর্বনাশ আব্বা। তানভীর একটু ঘাবড়ে গিয়ে ছেলেকে শক্ত করে ধরেন, যার ফলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তার সর্বনাশ। এত বড় সাহস কার আমার ছেলে সর্বনাশ করবে? তামিম খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, এই সর্বনাশ সেই সর্বনাশ নয় আব্বা, কঠিন রোগে ধরেছে আমাকে। তানভীর সরকার এবার বুঝতে পারেন তার ছেলে কোন সর্বনাশের কথা বলছে। তানভীর সরকার আর তামিম সরকারের কথোপকথনের মাঝেই তামিমের ফোনে কল আসে। তার প্রাইভেট ইনভেস্টিগেটরের নাম দেখে ফোনটা ধরে। মাদারচোদ, কার এত বড় সাহস? দ্বারা আসছে। তামিম কল রিসিভ করেই খুব রাগান্বিত হয়ে রুম থেকে বের হয়ে যায়। মাঝে তানভীর সরকার কি হয়েছে জানতে চাইলেও সে কিছু বলে না, রাগের মাথায় বের হয়ে যায়। তানভীর সরকারও বুঝে গেছে কালকে সকালটাও তার রক্ত দিয়ে শুরু হবে। তামিমকে নামতে দেখে তার পঞ্চপাণ্ডবও তার সাথে বের হয়ে যায়, কারণ তারা জানে ঠিক কি হয়েছে। তামিম নামতে নামতে হুঙ্কার দিয়ে বলে, এই মাহির, আমার চাপাতিটা নিয়ে আয়। মানিক দৌড় দিয়ে তামিমের অস্ত্রখানা থেকে তার গোল্ডেন চাপাতিটা নিয়ে আসে আর তামিমের সাথে খোলা জিপে বসে পড়ে। সবার মাঝে এক প্রকার আতঙ্ক বাসা বাঁধে। তামিম যেদিন খেপে যায় সেদিন তার ভিতরে জানোয়ারটা জাগ্রত হয়, তাকে থামানো মুশকিল। তামিম জিপ থেকে নেমে শহরের দেয়ালগুলো ভালো মতো দেখেন আর রাগে চোয়াল শক্ত করে ফেলেন। প্রতিটা দেয়ালে তার আব্বাজানের ছবিতে জুতার ছাপ দেওয়া, রীতিমতো কালি দিয়ে জুতার পিছনে ভরিয়ে তানভীর সরকারের প্রতিটা পোস্টারে দেওয়া। পোস্টারগুলো দেখা মাত্রই তামিমের ভিতরে জানোয়ারটা নড়ে চড়ে উঠে। সে খুব জোরে ধমক দিয়ে ওঠে, সাকিব ভাই, এখন উড়াই দিতেছি। না, ওরে ধরে আয়, রঙ্গমঞ্চখানে নিয়ে আয়। বোমা সাকিব আর কালামানিক বের হয়ে যায় কামাল পাটোয়ারিকে আর তার দলের ছেলেদের ধরার জন্যে। আর তামিম, মাহির, বাকিরা সোজা চলে যায় রঙ্গমঞ্চ থানায়। আজকের আরেকটা আরশিনগরে রক্তের বন্যা বইবে। আজকে আরেকবার আরশিনগর লাল রঙে রঞ্জিত হবে। আজকে আরেকবার আরশিনগরে লাশের বিছানা পড়বে। ঠিক 20 মিনিট পর কামাল পাটোয়ারি আর তার দলের লোকদের ধরে নিয়ে আসা হয়, এসেই তামিমের পায়ের নিচে রাখা হয়। তামিম কালাম পাটোয়ারিকে দেখা মাত্রই তার সিগারেটটা ফেলে দিয়ে চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে কালাম পাটোয়ারির উপর। কুত্তার বাচ্চা, তুই আমার আব্বার পাশে জুতোর কালি লাগাস, তোর পা আজকে আমি 6 টুকরো করবো, মাদারচোদ। তামিম হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। এক এক করে 17 জনকে তামিম পরপারে পাঠায়। বড় হয়েছে, আর কতক্ষণ সময় আছে? মাহির ঘড়ি দেখে জানায় 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টা আগে আমার আব্বার পোস্টারগুলো নতুন করে লাগা। আর সাকিব ভাই রেডি, এখন উড়াই দিতেছি। তামিমের নির্দেশ মতো লাশগুলোকে গাড়িতে রেখে বোম ব্লাস্ট করানো হয়, যেন এটা নর্মাল ঘটনা লাগে। প্রায় সারা রাত ধরে চলে তামিমের হত্যাকাণ্ড। শেষ প্রহরে তামিম বাড়ি চলে আসে তার পোশাক পরিবর্তন করার জন্য, কারণ আজকে সে তার বিশেষ মানুষের সাথে দেখা করবে। তামিম হাজারো হিংস্র হলেও ইদানিং সুভার সামনে কেমন শান্ত ছেলের মতো থাকে। শিকদার বাড়ি। প্রায় সারা রাত কেটে যায় সুভার চিন্তার ভয়ে। তামিমকে যেমন গ্রহণ করা তার জন্য কঠিন, ঠিক তেমনই তাকে অস্বীকার করা আরও বেশি কঠিন। এভাবেই রাত পার করে সুভা। খুব সকালে সুভার ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় মাকে রান্নায় সাহায্য করার জন্য। সুভার মাও মাঝে মাঝে অবাক হয়ে যায়, তার এই একরত্তি মেয়ে কি সুন্দর বড়দের মতো সব গুছিয়ে কাজ করে। সুভা মায়ের সাথে সাহায্য করে নাস্তা করে উপরে চলে যায়। রুমে এসে সুভা দেখে তার ফোনে 12টা মিসড কল আর 6টা টেক্সট। নম্বর দেখা মাত্রই সুভার গলা শুকিয়ে যায়। তামিম এত সকালে তাকে টেক্সট দিয়েছে। সুভা খুব ভয় পেয়ে যায়। তারপরই টেক্সট দেখে তামিম 5টা অ্যাংরি ইমোজি দিয়েছে। তারপর আবার সুভার ফোনে টেক্সট আসে বারান্দায় আসার জন্য। সুভার সাথে সাথে বারান্দায় চলে যায়। তামিম দুহাত ভাঁজ করে সুভার বারান্দার দিকে তাকিয়ে নিচে দাঁড়িয়ে আছে। চোখে কালো চশমা থাকলেও সে খুব রেগে আছে, এটা বোঝাই যাচ্ছে। সুভা আসা মাত্র সাকিব একটা কাগজ ছুঁড়ে মারে সুভার বারান্দায়। এতদিন বোমা মারতে মারতে তার হাতে সই একদম ঠিক হয়ে গেছে। সোজা নিশানা অনুযায়ী কাগজ যায়। তামিম সুভাকে ইশারা করে কাগজটা নেওয়ার জন্য। সুভা ভয়ে ভয়ে কাগজটা নেয় আর খুলে দেখে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো, না হলে আমি উপরে আসবো। তামিমের থ্রেড শুনে সুভা শুকনো ঢোক গেলে, কিন্তু সে কিভাবে এত সকালে বের হবে? সুভার চিন্তার মাঝে তার মা চলে আসে তাকে ডাকতে। সুভা মায়ের গলার আওয়াজ পেয়ে সাথে সাথে রুমে চলে আসে। কি রে শুভু, তোর কলেজ থেকে যে আজকে তোদের নতুন কলেজ দেখাতে নিয়ে যাবে বলিসনি তো?
সুভা তার মায়ের কথার আগামাথা কিছু বোঝে না। কলেজ তো বোমা দিয়ে ব্লাস্ট করা হয়েছিল, তাহলে আজকে কিভাবে নিয়ে যাবে? তাড়াতাড়ি রেডি হয়ে তোদের মর্নিং বিভাগের হেড মিস নিজে অপেক্ষা করছে তোদের জন্য। কলেজের ম্যাডাম তার জন্য অপেক্ষা করছে। সুভার কাছে পুরো বিষয়টি কেমন যেন লাগে। সুভা কোনো কিছু চিন্তা না করে রেডি হয়ে নিচে চলে যায়। নিচে সুভার কয়েকজন শিক্ষক আর কিছু শিক্ষার্থী বসেছিল। পুরো বিষয়টা এমন যেন তারা সব শিক্ষার্থীদের বাড়ি যেয়ে যেয়ে তাদের সাথে নিয়ে আসছে। সুভা তাদের সাথে বেরিয়ে পড়ে বাইরে, কিন্তু বাইরে বের হতে সুভা দেখে সবাই তামিমের গাড়ির কাছে যাচ্ছে। তামিমকে দেখা মাত্র সুভার ভয় আরো বেড়ে যায়। সবাই তামিমের গাড়ির একটু কাছে যেয়ে তাকে সালাম দেয়। তামিম সালাম দিয়ে সোজা সুভার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে নিয়ে যেতে থাকে তার সাথে। সুভা সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না, বাকিটা দেখেন ওর পরিবারকে কিভাবে ম্যানেজ করবেন। সুভার কলেজের টিচাররা মাথা ঝাঁকিয়ে তামিমকে নিশ্চিত করেন যে তারা বিষয়টি সামলে নেবে। তামিম সুভার হাত ধরে তাকে গাড়িতে বসায় আর পাশে সিটে নিজে বসে পড়ে। সুভা খুব জড়সড় হয়ে তামিমের পাশে বসে। তামিম খুব কমই তার মার্সিডিজে বসে, সারাদিন খোলা জিপ নিয়ে থাকে, কিন্তু সুভার সাথে থাকায় তামিম আজকে মার্সিডিজে বসে। তামিম বসা মাত্রই লক্ষ্য করে সুভার হাত কাঁপছে থরথর করে, সে নিজেও খুব ঘামছে। তামিম সুভার পাশে সিটে বসে তার হাত ধরে ফেলে। এখনো তো কাপাকাপির মতো কিছুই হয়নি, নার্ভাস হচ্ছেন কেন? সুভা কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। কাকা, গাড়ি পুরো বাড়িতে নিয়ে চলো। জি ছোট করতে। তামিমের কথা মতো গাড়ি পোড়া বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সারা রাস্তা তামিম সুভার ডান হাত ধরে রেখে তার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সুভা মাথা নিচু করে বসে থাকে। সে না পারছে কিছু বলতে আর না পারছে নিজের হাত ছাড়াতে। হঠাৎ গাড়িতে গান বেজে ওঠে, কিয়া জানে তু মেরে ইরাদে লে যাউঙ্গা সাসে চুরাকে। সুভার ভয় আরো বেড়ে যায়। তামিম শুধু সুভার দিকে তাকিয়ে থাকে। ধরে নাও গানটার প্রতি লাইন তোমার জন্য গাওয়া হচ্ছে। তামিমের কথা শুনে সুভা তার চোখ বন্ধ করে ফেলে, না জানি কি হতে যাচ্ছে তার সাথে। ভয় আর ভালোবাসা কখনোই একসাথে থাকতে পারে না। যাকে ভয় পাওয়া যায় তাকে ভালোবাসা যায় না, ঠিক যেমনটা হয়েছিল সুভার সাথে। জ্ঞান হওয়ার বয়স থেকে যার নাম শুনতে ভয় লাগতো, যার নামের সাথে শত রক্তের গল্প জড়িত, যার নাম শুনলেই 8 থেকে 80 সকলে ভয় পায়, তাকে কিভাবে ভালোবাসবে সুভা? পোড়াবাড়ি। পোড়াবাড়ি হলো তামিমের রক্তপাতের সূচনার স্থান, যেখান থেকে জন্ম হয় এক রক্তপিপাসু লোকের সূচনা, যার না আছে ভয় আর না আছে মনুষ্যত্ব। কিন্তু এই ভয়হীন মানুষটার মনে আজকে প্রেমের দক্ষিণা বাতাস বহমান। তামিম সরকারের মতো হৃদয়হীন লোকও যে কারো প্রেমে পড়তে পারে, এটাই ছিল আরশিনগরের সব থেকে আশ্চর্যের বিষয়। তামিম সারা রাস্তা সুভার হাত ধরে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুভাও ভয়ে জড়সড় হয়ে বসে থাকে, না পারছে তামিমের হাত থেকে নিজের হাতটা ছাড়াতে আর না পারছে নিজের মুখ আড়াল করে বসে থাকতে। গাড়িতে হঠাৎ ব্রেক পড়ায় তামিমের ধ্যান সরে যায় সুভার থেকে। কি কাকা, এত সুন্দর দৃশ্য দেখা দিচ্ছে, বাধা দিচ্ছেন কেন? আগে কর্তা, চলে এসেছি। তামিম সুভার থেকে নজর সরিয়ে বাইরে নজর দেয়। তামিমের গাড়ি আসার সাথে সাথে তার লোকজন গোল হয়ে দাঁড়ায় গাড়ির চারিপাশে, আর তামিমের দরজা খুলে দেয়। দরজা খুলতেই তামিম নেমে পড়ে। তামিম নামার সাথে সাথে আরেকজন সুভার দরজা খুলতে যায়। খবরদার, শি ইজ মাই লেডি, চোখ নামা। তামিমের কথা মতো সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে নিজের মাথা নিচু করে রাখে, আর তামিম অপর পাশে যে সুভার গাড়ি ডোর খুলে দেয়। তামিমকে ডোর খুলতে দেখে তার পঞ্চ পাণ্ডবের চোখ কপালে উঠে যায়। তামিম সরকারও যে কারোর জন্য এভাবে কাজ করবে সেটা একদমই অবিশ্বাস্য। সাথে সাথে তারা চোখ নামিয়ে নেয়। তামিম ডোর খুলে হাত বাড়ায় সুভার দিকে। সুভা প্রথমে আমতা আমতা করলেও তামিমের চোখ রাঙানো দেখে সাথে সাথে তার হাত ধরে ফেলে আর গাড়ি থেকে নেমে পড়ে। তামিম সুভাকে গাড়ি থেকে নামিয়ে তার হাত ধরে সামনের দিকে যেতে থাকে। সুভাও তামিমের পিছু পিছু হাঁটতে থাকে। তাদের সাথে তামিমের পঞ্চ পাণ্ডবও পিছু নেয়। একটু দূরে যেতেই তামিম দাঁড়িয়ে পড়ে আর পিছনে ফিরে। শালার ভাইরা ভাই ভাবি রোমান্স দেখতে যাচ্ছ সাথে, ভাগ এখান থেকে। তামিমের ধমক পড়ার সাথে সাথে সবাই যে যার মতো দৌড় দেয়, আর তামিম ও সুভাকে নিয়ে একদম পোড়াবাড়ির মাঝে চলে আসে। তামিম সুভাকে মাঝে দাঁড় করায় আর সুভার 2 হাত ধরে। সুভাও তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম সুভাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই সুভা অনুভব করে কিছু একটা পড়ে তার কাঁধ ভিজে যাচ্ছে। সুভার সাথে সাথে তার কাঁধের দিকে তাকায় আর আটকে ওঠে। সুভা ভয় নিয়ে তামিমের দিকে তাকায়। তামিম তখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সুভার দিকে তাকিয়ে। ভয়ে আর আতঙ্কে সুভা নিজের জ্ঞান হারিয়ে তামিমের বুকে ঢলে পড়ে, আর তামিম তার শক্ত বাহু দিয়ে সুভাকে ধরে রাখে। সাথে সাথে তার পঞ্চপাণ্ডব হাজির হয়। তাদের মুখেও ভয়ের আভাস পাওয়া যায়। ভাই, কোনো কথা না। তামিম এক ঝটকা দিয়ে তার ধরে থাকা চা পাতিটা ফেলে দেয়, আর সুভার ওনার এক সাইড দিয়ে ছিঁড়ে হাতে পেঁচিয়ে নেয়। সুভাকে আধা করে গাড়িতে বসিয়ে রেখে ডোর লক করে দেয়, আর খুব হিংস্রতা নিয়ে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। মাহির, চাপাতি দে।
তামিমের হুঙ্কারের সাথে সাথে মাহির তাকে চাপাতি দিয়ে দেয় আর তামিম তা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তামিম সামনে এগিয়ে যেতে যেতে বোমা সাকিব বাইক নিয়ে চলে আসা তামিম তাতে উঠে পড়ে। কিছুক্ষণ আগে তামিম সুভার 2 হাত ধরে তার মনের কথা বলতে যাচ্ছিল, ঠিক তখনই একটা উড়ন্ত চাপাতি সুভার কাঁধ বরাবর আসে আর সাথে সাথে তামিম তা 1 হাত দিয়ে ধরে ফেলে। চাপাতির গতি একটু বেশি হয়, তামিমের হাত বেশ অনেকটাই ক্ষত হয়ে যায় আর সুভার কাঁধ ভিজে যায় রক্তে। এমন দৃশ্য দেখে সুভা নিজেকে ধরে রাখতে পারে না, নেতিয়ে পড়ে তামিমের পক্ষে। বর্তমান তামিম চাপাতি নিয়ে বাইকে চড়ে 2জন লোককে তাড়া করে। লোক দুটোর দৌড়ানোর গতি বেশ জোরে, কিন্তু যান্ত্রিক মেশিনের কাছে তাদের গতি কিছুই নয়, তাই খুব সহজেই ধরা পড়ে যায় তারা। সাকিব চলন্ত বাইক থেকে নেমে পড়ে আর তামিম ফুল স্পিড দিয়ে সেই লোক দুটোকে ধরে ফেলে। লোক দুটোর কাছে যেতেই তামিম বাইক তাদের চারিপাশে ঘোরানো শুরু করে আর অপর হাতে থাকা চাপাতি দিয়ে তাদের মারতে শুরু করে। কোনো কিছু বলার সুযোগ দেয় না তামিম, হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। 2জন লোকের রক্তে রাস্তাটা প্রায় লাল হয়ে ভরে যায়। কিছুক্ষণ পর তামিমের পঞ্চপাণ্ডব চলে আসে। সাকিব ভাই এখন উড়াইতেছে। মানিক ভাই সব ক্লিয়ার করতেছি। তামিম তার চাপাতিটা নিজের পাঞ্জাবিতে মুছে মাহিরের হাতে দিয়ে দেয়। সিগারেট টান দিতে দিতে পোড়াবাড়ির উদ্দেশ্যে চলে যায়। তামিম পোড়াবাড়িতে এসে গাড়ির কাছে চলে যায় আর ডোর খুলে দেখে সুভা তখনও অজ্ঞান হয়ে আছে। তামিম সুভাকে কোলে নিয়ে পোড়াবাড়ির ভিতরে চলে যায় আর সুভাকে নিজের কোলে বসিয়ে তার গালে কয়েকবার টোকা দেয়, কিন্তু সুভা উঠে না। এই কাকা আগে কর্তা, পানি নিয়ে আসেন তো। ড্রাইভার পানির বোতল এনে তামিমের হাতে দেয় আর তামিমের ইশারাতে চলে যায়। তামিম সুন্দর মতো একটু পানি নিয়ে সুভার মুখে ছিটা ফোঁটা দেয়। পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যে সুভা ধীরে ধীরে চোখ খোলার সাথে সাথে সুভা তামিমের মুখটি দেখতে পায় আর ভয়ে তাড়াতাড়ি করে উঠতে যায়, কিন্তু তামিম তাকে খুব শক্ত করে ধরে ফেলে। সুভা ভালো মতো লক্ষ্য করে সে তামিমের কোলে। তামিম কোনো কথা না বলে সুভাকে জড়িয়ে ধরে আর তার গায়ে লেগে থাকা রক্তগুলো সুভার শরীরে লেগে যায়। তামিম এত জোরে সুভাকে ধরে যে সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে তার গালে লেগে যাওয়া রক্তগুলো মুছতে থাকে। তামিম সুভার মুখ পরিষ্কার করতে করতে বলে, এত শুকনা হাঁটি কেন তুমি? সুভা হঠাৎ এমন প্রশ্ন শুনে কি বলবে কিছু ভেবে পায় না। জি। এত শিখনা কেন তুমি? ওজন বলতে কিছুই নেই, বাম্মা খেতে দে না? সুভা মাথা নিচু করে আস্তে আস্তে বলে, জি দেই। বাল দেয়, খেয়ে দে ওজন বাড়াবা। শুকনা মাই আমার পছন্দ না। সুভা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। তামিম সুভাকে নামায় তার কোল থেকে আসে ও উঠে দাঁড়ায়। এই কাকা। তামিমের ডাক শুনে ড্রাইভার তাড়াতাড়ি চলে আসে। জি ছোট কর্তা। ওরে বাড়ি দিয়ে আসেন। জি। তামিমের নির্দেশ মতো ড্রাইভার সুভাকে নিয়ে যেতে থাকে আর তামিম তাকিয়ে থাকে সুভার যাওয়ার দিকে। সুভা একটু দূরে যেতে তামিম খুব জোরে সুভার নাম ধরে ডাক দেয়। এই সকাল। তামিমের ডাক শুনে সুভা থমকে যায় আর দাঁড়িয়ে পড়ে সেখানে। তামিম দৌড় দিয়ে সুভার কাছে চলে আসে আর তার মুখ বরাবর দাঁড়ায়। তোমার একটু জোরে ধরি। জি। থ্যাংক ইউ। তামিম থ্যাংক ইউ দিয়ে সুভাকে জড়িয়ে ধরে আর সুভা হতভম্বের মতো তাকিয়ে থাকে। সে তামিমকে ধরার জন্য সম্মতি দেয়নি, কিন্তু তামিম সুভার জিকে সম্মতি ভেবে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দেয়। যাও বাড়িতে যাও। সুভা মাথা হেলিয়ে গাড়িতে উঠে বসে আর তামিম সুভার গাড়ির দরজা লাগিয়ে তাকে বিদায় দেয়। সুভার গাড়ি না যাওয়া পর্যন্ত তামিম তাকিয়ে থাকে। সর্বনাশ হয়ে গেছে আমার, ফেসে গেছে আমি। তামিম খুব জোরে জোরে নিজেই নিজেকে কথাগুলো বলতে থাকে আর সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। ক্যাঠা করলো আপনার সর্বনাশ ভাই, আমারে কন খালি। তামিম কালামানিকের কথা শুনে পিছনে ফিরে তাকায় আর তার পাশে থাকা টাকলা মফিজের হাত ধরে টান দিয়ে তার টাক মাথায় চুমু খায়। এই টাকলাই আমার সর্বনাশ করেছে, ধরো রে। তামিমের কথা শুনে বাকি 4 জন টাকলা মফিজের উপরে ঝাঁপিয়ে পড়ে আর যে যার মতো কিলঘুষি মারতে থাকে। অন্যদিকে তামিম তখনও সুভাকে জড়িয়ে ধরার মুহূর্ত ভুলতে পারে না। আল্লাহ রে, মা রে, বাবা রে, আমার সর্বস্ব লুইটা নিল। ভাই বাঁচেন আমারে, ও ভাই। টাকলা মফিজের চিৎকার শুনে তামিমের টনক নড়ে। সে পিছনে ফিরে দেখে আসলে মফিজকে ধরে বাকিরা রামকেলানি দিচ্ছে। শালার ভাই থাম, আমার টাকলা টাক ফাটিয়ে তো কেন? তামিমের কথা শুনে বোমা সাকিব প্রতিবাদ করে ওঠে। না ভাই, ওই আপনার সর্বনাশ করছে, ওরে ছাড়ুন না। হ্যাঁ ভাই, আজকা ওরে সানডে মানডে ক্লোজ করুম। কালামানিক আর বোমা সাকিবের কথা শুনে তামিম নিজের মাথায় হাত দেয়। ওর মতো টাকলা আমার কি সর্বনাশ করবো, ছাড়ো রে। তামিমের কথা মতো সবাই টাকলা মফিজকে ছেড়ে দেয়, কিন্তু ততক্ষণে মফিজের অবস্থা শেষ প্রায়। মফিজের গেঞ্জি ছেঁড়া, জুতা ছেঁড়ার মুখের আকৃতির প্রায় 12টা বাজিয়ে দেয় তারা। মফিজ ধীরে ধীরে তার ছেঁড়া জুতাটা হাতে নেয় আর সামনে থাকা 4 জনের দিকে তাকায়। আবেগে যে তারা মফিজের 12টা বাজিয়ে ছেড়েছে সেটা এতক্ষণে বুঝে গেছে তারা। যে যার মুখের দিকে তাকায়। মফিজ নিজের জুতার দিকে তাকিয়ে বাকিদের দিকে তাকায় আর খুব জোরে গালি দিয়ে তাদের ধাওয়া করে। আর বাকিরা যে যার মতো পোড়াবাড়ির আশেপাশে লুকিয়ে পড়ে, কারণ টাকলা মফিজ আজকে তার টাক দিয়ে বাকিদের শেষ করবে বলে নিয়ত করে ফেলে। আর তামিম তাদের এই দৃশ্য দেখে ভ্রু কুঁচকে
তাকিয়ে থাকে। কপাল করে 5টার সঙ্গে পেয়েছি, 5টায় 5 প্রকারের পাগল। তাদের দৌড়াদৌড়ি এভাবে চলতেই থাকে যতক্ষণ না তামিমের ঝাড়ি পড়ে। তামিম খুব জোরে ধমক দেওয়ার সাথে সাথে সবাই যে যার মতো করে দাঁড়িয়ে পড়ে, আর তামিম আশেপাশে তাকে কিছু একটা খুঁজতে থাকে। পায়ের কাছে মোটা লাঠি পড়ে থাকতে দেখে তামিম তা হাতে নিয়ে নেয় আর তাদের তাড়া করতে থাকে। ভাই খেপসে রে, পালা রে শালা ভাইরা। মাহিরের চিৎকার শুনে বাকিরা যে যার অবস্থান থেকে লুকিয়ে পড়ে। এভাবেই সারা বিকেল পার হয় তাদের। খন্দকার বাড়ি। সারা রাস্তা সুভা খুব ভয়ে ভয়ে আসে। তার কাঁধে এখনো মানুষের রক্ত লেগে আছে আর সারা শরীরে তামিমের। সুভা খুবই নম্র ভদ্র হওয়ায় কখনো কোনো ছেলের সাথে মেলামেশা করেনি সে। পড়াশোনা ছাড়া কখনো বাড়ির বাইরেও বের হতো না সুভা, কিন্তু আজকে কেউ একজন তাকে জড়িয়ে ধরলো। তার বয়সী মেয়েরা যেখানে এত অ্যাডভান্স, সেখানে সুভা নিজেকে রেখেছে অতি সাধারণ। প্রতিটা মেয়ের মতো সুভাও তার বিয়ে নিয়ে, জীবন সঙ্গী নিয়ে অন্যরকম চিন্তা করত। বান্ধবীদের সাথে আড্ডায় সবসময় সুভা বলতো খুব ভালো একজন মানুষের সাথে তার বিয়ে হবে, অতি সাধারণ একজন মানুষ তার জীবন সঙ্গী হবে। কিন্তু কে জানতো তামিমের মতো এমন রকচটা মানুষের পাল্লায় পড়বে সুভা। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে সুভা খুব আতঙ্কে থাকে। যদি তার মা জানতে চায় কি বলবে তাকে, কোথায় থেকে আসলো এত রক্ত তার শরীরে। সুভার চিন্তার মাঝে তার মা দরজা খুলে দেয়। কি রে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? এমনি মা। আয় জলদি। সুভা মায়ের সাথে ভেতরে ঢুকে পড়ে আর মনে মনে দোয়া পড়তে থাকে যেন তার মা কিছু জানতে না পারে। মেয়েটা এখন কেমন আছে রে সুবু? কোন মেয়ে মা? আরে যার অ্যাক্সিডেন্ট হলো, তুই যাকে ধরে হসপিটালে নিয়ে গেছিলি। সুভা তার মায়ের কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারে না, শুধু বোঝার চেষ্টা করে ঠিক কি বলতে চাচ্ছে তার মা। দেখেছিস কত রক্ত লেগে আছে গায়ে? মেয়েটা কি অনেক ব্যথা পেয়েছে? সুভা তার মায়ের কথা এবার বুঝতে পারে, কিন্তু তার মাকে এই ঘটনা কে সাজিয়ে বলল? সুভার চিন্তার অবসান ঘটিয়ে তার মা জানায় তাদের বাংলা মিস জানিয়েছে কল দিয়ে, আর কালকে নতুন কলেজে নিয়ে অ্যাডমিশন করাবে সেটাও বলেছে। সুভার আর বুঝতে বাকি থাকে না এগুলো কার কাজ। সুভা তার মায়ের সাথে কথা বলেই রুমে চলে যায় আর লম্বা শাওয়ার নেয়। সুভা তার চুল মুছতে মুছতে ফোনে টেক্সটে আসার শব্দ পায়। চুল মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখে তামিমের টেক্সট। সুভা খুব দ্বিধা নিয়ে টেক্সটটা ওপেন করে। সাজবে আমার জন্য, তাছাড়া নয়। সুভা তামিমের টেক্সটের আগামাথা কিছু বুঝতে পারে না, বিছানায় ছুঁড়ে মারে ফোনটা। পোড়াবাড়ির দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম সরকার। একটা হাত দেয়ালে ঠেকিয়ে রেখেছে আর অন্য হাতে ধরে রাখা সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। তামিম আজকে আর তার মধ্যে নেই, আটকা পড়ে গেছে এক রমণীর মায়ায়। এই 28 বছর জীবনে কোনো নারীকে স্পর্শ না করা আমি কিভাবে একটা 19 বছরের মেয়ের মায়ে আটকালাম বলো তো? তামিমের আবেগী কথা শুনে তার পঞ্চপাণ্ডবের মুখে হাসি চলে আসে। অবশেষে তামিম সরকারের মতো বদমেজাজি লোকও কারো মায়ায় আটকালো। সবই প্রেম ভাই, বহুত খারাপ জিনিস, যারে ধরে তেনা তেনা কইরা সারে। মানিকের কথা শুনে তামিমের মুড নষ্ট হয়ে যায়। শালার মুডটাই নষ্ট করে দিল। তামিমের কথার মাঝে মাহির বলে সরকার বাড়ি থেকে কল এসেছিল, তামিমকে যেতে বলেছে তানভীর সরকার। মাহিরের কথা শুনে তামিম আর বাকিরা রওনা দেয় সেই বাড়ির উদ্দেশ্যে। তামিম তার খোলা জিপ নিয়ে রওনা দেয় আর বাকিরা বাইক দিয়ে তার পিছু পিছু আসে সরকার বাড়ি। আজকে সরকার বাড়িতে যেন চাঁদের হাট বসেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ এসেছে আজকে সরকার বাড়িতে। ভোটে তানভীর সরকারকে জিতে আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ প্রায় 97% সেই সুবাদে প্রায় নেতারা এসে ভিড় করে। কিন্তু আজকের এই মিটিং একটু অন্যরকমও বটে। তামিম সরকারের বিয়ের কথা হচ্ছে আজকে। স্যার আমি বলি কি, তামিম বাবা আসলেই তার সাথে একবার কথা বলুন। দেখুন পানিমন্ত্রী, তামিম কাকে বিয়ে করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। তাও স্যার মেয়েটা জেদ ধরেছে তামিম বাবাকেই বিয়ে করবে। কে কাকে বিয়ে করেছে মন্দিনী? তামিম অন্তর্মহলে ঢোকার সাথে সাথে কেমন যেন একটা নীরবতা শুরু হয়ে যায় সেখানে। তামিমকে ভয় পায় না এমন লোক খুব কমই আছে। আসলে বাবা আপনার বিয়ের কথা বলছিলাম। তাই নাকি? যতদূর জানি আমি এতিম না, বাবা আছে এখনো আমার, আপনার চিন্তা করতে হবে না। তানভীর সরকার মুখে একটু হাসি নিয়ে তামিমের কাছে যায়। বাবাজান, এবার কিন্তু আপনার বিয়েটা করা উচিত। আপনার ছেলের বউ এখন অনেক ছোট আব্বা, আমাকে সামলানোর ক্ষমতা নেই তার। ইন্টার পরীক্ষা শেষ হোক তারপর তুলে আনবো না। তামিমের কথা শুনে উপস্থিত সকলে একটু চমকে যায়। শেষমেশ তানভীর সরকার ছেলে একটি ইন্টার পড়ুয়া মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। যদিও সকলের মধ্যে একটু আলোচনা শুরু হয়, কিন্তু তামিম সরকারের ব্যক্তিগত বিষয়ে কথা বলবে এমন সাহস কারো নেই। তামিম কথাগুলো বলেই উপরে চলে যায়, দরজা লক করে দেয়। লম্বা একটা শাওয়ার নিয়ে তামিম এসে সোজা তার বেডে বসে পড়ে আর নিজের ফোন বের করে সুভার ছবি দেখে। আমার ঘুম কেড়ে নিয়ে তুমি আরামে ঘুমাবা, তা তো হবে না সকাল। তামিম কিছুক্ষণ চিন্তা করে তার লোকদের ফোন দেয়। তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমার ঘুম আসতেছে না।
তারপর তামিম রেডি হয়ে বেরিয়ে পড়ে, সাথে তার লোকেরাও থাকে। কিছুক্ষণ পর গাড়ি থামে সুভাতের বাড়ির সামনে। তামিম নামা মাত্রই সুভাতের বাড়িওয়ালা তার কাছে চলে আসা, থরথর করে কাঁপতে কাঁপতে চাবি তার হাতে দেয়। মাহির ভাই। দে। জি ভাই। তামিমের নির্দেশনা মতে সুভাদের বাড়িওয়ালাকে নগদ 50,000 টাকা দেয় মাহির, কারণ সুভাদের বাড়ির ডুপ্লিকেট চাবি তাকে এনে দেয় সে, যেটা দিয়ে দরজা খুলে তামিম সুভার কাছে যাবে। তাই খুশি হয়ে তামিম তাকে পুরস্কার দেয়। মানিক ভাই, আমি এখনই যাইতাছি। তামিমের কথা মতো মানিক আগে বাড়ির ভেতরে ঢুকে আর সবাইকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে, সুভাকে ছাড়া। ভাই একটা কথা কই। বল। আপনি চাইলে তো যে কোনো বাড়ির ভিতরে যাইতে পারেন, বাধা দেওয়ার মতো কারোর সাহস নাই, তাহলে এই গোপনীয়তা। মাহিরের কথা শুনে তামিম উপরে তাকায় আর আসমানের দিকে ইশারা করে বলে, আমি চাইতেছি না সে ভয় পাক, তার পরিবার তাকে কোনো প্রেশার দিক। তামিম কথাগুলো বলেই ভেতরে ঢুকে পড়ে আর বাকিরা যে যার মতো গাড়িতে শরীর এলিয়ে দেয়। তামিম বাড়ির ভিতর ঢুকে সোজা সুভার রুমে চলে যায় আর তার মাথার কাছে যেয়ে বসে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। আজকে যেন তামিমের পরীকে রাত পরী থেকে কম লাগছে এই রাত পরে না। তামিম এভাবে বেশ কয়েকবার সুভাকে ডাকে, কিন্তু রাত বেশি হয় বেশ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে সুভা। তামিমের ডাকার পরও ওঠে না। তামিম সুভার মুখ বরাবর নিজের মুখটা নিয়ে যায়। আমার ঘুম কারে না, তুমি ঘুমাইতেছো? বিষয়টি বড়ই বেমানান সুভা। তামিমের কণ্ঠে অদ্ভুত এক কোমলতা, নিঃস্বার্থ ভাব চলে আসে। তামিম সুভার আরো কাছে নিজের মুখটি নিয়ে নেয়। তাদের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই অবস্থা। হঠাৎ মুখে গরম নিঃশ্বাস পড়াতে নিঃশ্বাস নিতে কষ্ট হয় সুভার। ঘুমের ঘরে আবছা আবছা ভাবে চোখ খুলে সুভা। চোখ খোলার সাথে সাথে তামিমকে নিজের এত কাছে দেখে গায়ের সব রক্ত যেন বরফ হয়ে যায়। ধরফড়িয়ে উঠে বসে সুভা। তামিম তখনও শান্তভাবে বসে থাকে সুভার সামনে। আপনি? তামিম ভ্রু কুঁচকে তাকায় সুভার দিকে। কেন, অন্য কেউ আসার কথা ছিল? না, কিন্তু আপনি ভেতরে কিভাবে? তামিম হঠাৎ করে সুভার হাত ধরে ফেলে। তোমাকে দেখতে মন চেয়েছে, চলে আসছি। একটা বাড়ির দরজা কি আমাকে আটকাতে পারে তোমার কাছে আসা থেকে? আপনি এইখানে কেন? প্লিজ যান এখান থেকে। সুভার চলে যাওয়া বলাটা বোধ হয় তামিমের খুব একটা পছন্দ হয়নি। সে হুট করে উঠে দাঁড়ায়, সুভার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে থাকে। সুভা খুব ভয় পেতে থাকে, যদি তার বাবা মা জেগে যায় তাহলে কি হবে। তামিম সুভাকে নিয়ে হঠাৎ দরজার সামনে দাঁড়ায় আর তার দিকে তাকায়। সুভার পা থেকে মাথা অবধি সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাথায় ঘুমটা দেও, বাইরে তোমার দেবররা আছে। তামিমের কথা মতো সুভা মাথায় ঘোমটা দিয়ে নেয়। ঘোমটা দেওয়া সুভাকে দেখে তামিমের মুখে হালকা হাসি ফুটে ওঠে। তোমাকে আমার বউয়ের মতো লাগতেছে এখন। তামিমের কথা শুনে সুভা শুকনো ঢোক গিলে তামিম আর সুভার হাত ধরে বাইরে নিয়ে যায়। তামিম সুভাকে নিয়ে আসার সাথে সাথে সবাই মাথা নিচু করে ফেলে, কারণ তামিমের কড়া নির্দেশ, সে ছাড়া আর কেউ সুভার দিকে তাকাবে না। তামিম সুভাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। উদ্দেশ্য পোড়াবাড়ি। পোড়াবাড়ি রাত 2:30 চাঁদের আলোয় ভিজে আছে পোড়াবাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে যায় আর বেঞ্চে সুভাকে বসায়। সুভা এক কোণে বসে। তামিম কোনো কথা না বলে সোজা সুভার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তামিমের এমন কাণ্ডে কিছুটা ঘাবড়ে যায় সুভা। তামিমের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে সুভার। তামিম আরাম করে শুয়ে পড়ে সুভার কোলে। কাল থেকে আমি ঘুমাইতে পারিনি, আমাকে ঘুমাতে দাও। সুভা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কারণ তামিম কেন ঘুমায়নি সেটা তো সুভার জানার কথা। এতে সুভার কি দোষ সে ঘুমায়নি? খুব খারাপ লাগতে থাকে সুভার, থরথর করে কাঁপতে থাকে সে। যাকে সবাই জমের মতো ভয় পায় সে আজকে তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। সুভার এমন কাঁপাকাঁপিতে ঘুমে কিছুটা বিঘ্ন ঘটে। তামিম, এত কাঁপাকাঁপি কেন করছিস পরি? কাঁপাকাঁপির মধ্যে তো এখনো কোনো কিছু করিনি, যখন করবো তখন কাঁপিস। তামিমের এমন ইঙ্গিতপূর্ণ কথা শুনে সুভার ভয় বেড়ে যায়, আরো 1000 গুণ। চোখ বন্ধ করে ফেলে সে। কিছুক্ষণ পর তামিমের গলা শুনে চোখ খুলে সুভা। এই 28 বছর জীবনে শিখেছি কিভাবে মানুষ খুন করতে হয়, আর এখন শিখতেছি নিজের থেকে বসে ছোট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয়। খাইটে কপাল। সুভার চোখ বেয়ে পানি পড়ে, কারণ তামিম সরকার তাকে ভালোবাসুক এটা কিছুতেই চায় না সে। সুভার চোখের পানি গড়িয়ে তামিমের মুখে পড়ে। পানি পড়তেই তামিম উঠে বসে আর নিজের হাত দিয়ে সুভার চোখের পানি মুছে দেয়। আমি ভালো মানুষ না সুভা, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। এখন সারা জীবন ভুগতে হবে তোমাকে। তামিমের কথা শুনে সুভা চোখ বন্ধ করে খুব জোরে জোরে কেঁদে ওঠে। সুভাকে কাঁদতে দেখে তামিম উঠে দাঁড়ায়, তারপর সুভার হাত ধরে তাকে দাঁড় করায়। তারপর তাকে নিয়ে চলে যায় জিপের কাছে। সুভাকে বসে তামিম খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির গতি এত জোরে ছিল যে সামনে কেউ পড়লে সোজা পিষে যেত। তামিমের চোয়াল খুব শক্ত। সে সুভাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে। সুভাও বাড়ি আসার সাথে সাথে ভিতরে ঢুকে পড়ে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। তামিমকে এত রাগান্বিত দেখে কেউ কিছু বলার সাহসী পায় না। সবাই চুপচাপ থাকে গাড়িতে। সরকার বাড়িতে আসা মাত্র তামিম হনহনিয়ে ভিতরে চলে যায়। তানভীর সরকার তখনও জেগে আছে। আব্বাজান। জি বাবাজান। আমি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ। যে কোনোদিন মেয়েকে উঠে নিয়ে আসতে পারি, আগে বলে রাখলাম আপনাকে।
তামিম কথাগুলো বলে সোজা তার রুমে চলে যায়। তানভীর সরকারকে কিছু বলার সুযোগটুকুও দেয় না। তামিম রুমে এসে সোজা শুয়ে পড়ে বিছানায়, আর ফোন বের করে সুভার ছবি দেখে। এখন তো তোকে আমার লাগবেই শোভা। তামিম খুব জোরে সুভার ছবিতে কিস করে। সকালবেলা তামিমের নির্দেশ মতো সুভা সহ বাকিদের অ্যাডমিশন করে দেওয়া হয় তামিমের পার্ট অফিসের সাথে কলেজে, যেন সে সুভাকে খুব কাছে থেকে দেখতে পারে। নতুন কলেজে ভর্তি হয়ে ক্লাসে বসে পড়ে সুভা সহ আরও অনেকেই, কারণ বোর্ড পরীক্ষা তাদের জন্য থেমে থাকবে না, আর হাতে বেশি দিনের সময়ও নেই। তাই অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে তাদের ক্লাস শুরু করে দেওয়া হয়। ক্লাস শেষে সুভা তার বান্ধবীদের সাথে বের হয়ে বাসায় যাওয়ার জন্যে, কিন্তু কলেজ থেকে বের হয়ে সুভা পড়ে এক মহা মুশকিলে। গেটের বাইরে তামিমের গাড়ি রাখা। কাল রাতের পর তামিমের সামনে যাওয়াটাও ঠিক মনে করছে না সুভা, কিন্তু তার চাওয়াতে আর কি হবে, হবে তো সেটাই যেটা তামিম চাইবে। সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাহেব, ভাই অপেক্ষা করতেছে আপনার লাইগা, জলদি ওঠেন। সুভা এদিক ওদিক তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। কলেজ থেকে তামিমের পার্টি অফিসে বেশ কাছে হওয়াতে খুব একটা সময় লাগে না সেখানে যেতে। সুভা গাড়ি থেকে নেমে সোজা তামিমের লোকদের সাথে উপরে উঠে যায়। তামিম তখনও মিটিংয়ে ব্যস্ত। সুভাকে করিডোরে বসে মাহির ভেতরে চলে যায় তামিমের রুমে। ভাই, ভাবি হিসাব আইতাছে। সুভার আসার কথা শুনে মাঝপথে মিটিং থামিয়ে দেয় তামিম। দ্য মিটিং ইজ ওভার, আপনারা বিসমিল্লাহ বলে রওনা দিন। তামিমের নির্দেশ মতো সব নেতারা এক এক করে বেরিয়ে পড়ে। সবাইকে বেরিয়ে পড়তে দেখে সুভা কিছুটা অবাক হয়। সে আসার সাথে সাথেই সবাই বের হয়ে যাচ্ছে কেন, কিন্তু আরো অবাক করার বিষয় হলো কেউ সুভার দিকে তাকাচ্ছে না। সবাই মাথা নিচু করে বেরিয়ে পড়ে। সবাই যাওয়ার কিছুক্ষণ পর তামিম এসে সুভার সামনে দাঁড়ায়। তামিম হঠাৎ এসে দাঁড়াতে সুভার হৃদস্পন্দন বেড়ে যায়। তামিম কোনো কথা না বলে সুভার হাত ধরে সোজা তার চেম্বারে নিয়ে যায়, আর দরজা বন্ধ করে দেয়ালের সাথে চেপে ধরে সুভাকে। তোমাকে একটা চুমু দেই। জি। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।